ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা স্টোন এজের পার্ট 2 যেটা আগে দিয়ে ইনকমপ্লিট ছিল সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এই সেশনটাকে দেখতে পারো সেই সমস্ত স্টুডেন্ট যারা নতুন আসছো পরীক্ষার ক্ষেত্রে এবং সরকারি চাকরির পরীক্ষায় যারা অনেক দিন ধরে রয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে কোর্স দেখছো, কীভাবে পড়বো বুঝতে পারছো না। এটা একটা কমপ্লিট সেশন হবে যেখানে একদম অ্যাডভান্স থেকে যে সমস্ত জিনিস বেসিক থেকে অ্যাডভান্স অবধি যে সমস্ত জিনিস আছে সেগুলোকে কিন্তু আমরা কমপ্লিট করব এবং পুরো সেশনটা কিন্তু সমস্ত এক্সামকেই কভার করবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ। আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম প্যালিওলিথিক এজের আগে অবধি। আজকে কিন্তু আমরা প্যালিওলিথিক এজ থেকে শুরু করছি। প্যালিওলিথিক এজকে তিনটে ভাগে ভাগ করা যায়। আগের দিন আমরা বলেছিলাম লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। এই তিনটে এজে যে কীভাবে চেঞ্জ হয়েছিল সেই চেঞ্জটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা। তো আমরা ফিচার্স জেনে নেব। ফিচার্স জেনে নিতে গেলে আমরা যে জিনিসগুলো বুঝতে পারছি যে কয়েকটা প্যারামিটারের উপরে বেস করে আমরা কিন্তু এগুলোকে নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ক্রোনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক, মানে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে চলেছিল। যে হচ্ছে হিউম্যান এভলিউশন। হিউম্যান এভলিউশন বলতে হিউম্যান এভলিউশন কীভাবে হয়েছিল বা মানব জাতির যে এভলিউশনটা সেটা কী হয়েছিল। তো এটা যদি বলা হয় এটা 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 3 লাখ ইয়ার্স এগোর আগে এই জিনিসটা শুরু হয়েছিল। ঠিক আছে, এবং বলছে কারেসপন্ডস টু দ্য প্লেস্টোসিন ইপক। তোমরা যদি ইপকের কথা শোনো জিওগ্রাফিতে, সেই প্লেস্টোসিন ইপকের সময় কিন্তু এটা শুরু হয় এবং বা কারেসপন্ড করা যায় এর সঙ্গে মার্কড বাই দ্য অল্টারনিং গ্লেসিয়াল অ্যান্ড ইন্টারগ্লেসিয়াল ফেজেস। গ্লেসিয়াল থেকে ইন্টারগ্লেসিয়াল যে ফেজ চলেছিল তার মাঝখানেই কিন্তু এই যে আমাদের লোয়ার প্যালিওলিথিক এজ সেটা কিন্তু রান করেছিল। ঠিক আছে, তো এই ইয়ারটা এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। যদি ডাব্লিউবিসিএস হিসাবে বলি এগুলো কিন্তু অপশানে থাকতে পারে, যে কোনো কিন্তু অপশান এ, অপশান বি যে হিসাবে মনে করো, অপশান 1 মনে করো, অপশান 2 মনে করো। এবার তোমাদের বললো অপশান 1 অ্যান্ড 2, ঠিক আছে, বা শুধু 1, এইরকমভাবে যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু এখানে থাকতে পারে। তো এটা শুরু হয়েছিল 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 3 লাখ ইয়ার্স এগো আগে, এবং গ্লেসিয়াল থেকে ইন্টারগ্লেসিয়াল এই যে মিডিল টার্মটা এটা কিন্তু চলেছিল। হিউম্যান এভলিউশন বলছে আর্লি হোমিনিস বলতে মানবজাতির কথা বলছে, লাইক হোমো হ্যাবিলিস। এই যে হোমো হ্যাবিলিস অ্যান্ড হোমো ইরেক্টাস ওয়ার দ্য প্রাইমারি ইনহেবিটেন্টস। এই সময় দুটো মানে আমাদের মানবজাতির উল্লেখ পাওয়া যায়, একটা হচ্ছে হোমো হ্যাবিলিস এবং হোমো ইরেক্টাস। তো কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। আমি যেগুলো মার্ক করছি সেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে পরীক্ষা কিন্তু ভালোভাবে দেখে যাবে। এখান থেকে একটা নোট তোমরা বানিয়ে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। দিস হোমিনিস এক্সিবিটেড গ্র্যাজুয়াল evolutionary changes in brain size, posture and dexterity। মানে কি বলছে, এই যে মানব জাতিতে এসেছিল বা মানব জাতির যে সূত্রপাত হয়েছিল তাদের কিন্তু ব্রেন সাইজ এবং পশ্চার এবং ডেক্সটারিটির মধ্যে কিন্তু আস্তে আস্তে বিবর্তন আমরা দেখতে পাই। যে এভলিউশন যেটা হয়েছিল সেটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে এই ফ্রেমওয়ার্ক এই পেজে বা এই স্লাইডে আমরা দুটো জিনিস জানলাম। এক হচ্ছে ক্রোনোলজিক্যাল কোন সময় শুরু হয়েছিল, হিউম্যান এভলিউশন কারা কারা ছিল এবং কীভাবে তাদের এভলিউশন হয়েছিল। নেক্সট আমরা আলোচনা করব টুল নিয়ে। টুল বলতে যে সমস্ত টুল এবং স্টোন টুল, মানে পাথরের যে টুলগুলো তারা ইউজ করতো সেগুলো কীরকম ছিল সেগুলো নিয়ে। দেখো সেই সময় দুটো সিস্টেম বা দু রকম টুল তারা দেখা গেছিলো। এক হচ্ছে কোর অর ফ্লেক টুলস মানে টুলস মেড বাই দ্য চিপিং স্টোন টু প্রডিউস শার্প এজেস। যার শার্প এজেস ছিল প্রাইমারিলি কোয়ার্টজাইট দিয়ে তৈরি হতো। আগের দিন আমরা বলেছি চার্ট দিয়ে তৈরি হতো এবং ব্যাসাল্ট দিয়ে তৈরি হতো। তোমরা দেখলে বুঝতে পারবে এই যে শার্প এজের কথা বলা হচ্ছে, এগুলোর কথা বলা হচ্ছে। এই রকম টুল ছিল। আর একটা ছিল হচ্ছে হ্যান্ডেক্স অর যে ক্লেভার্সের মধ্যে কী ছিল, এগুলোকে বলা হতো অ্যাকুলিয়ান কালচার। কোশ্চেন আসতে পারে অ্যাকুলিয়ান কালচার কোন সময় দেখা যেত, তোমাদের অ্যান্সার হবে কিন্তু লোয়ার প্যালিওলিথিক এজে। দেখো কত ডিপলি জিনিসগুলো আমরা লিখিয়েছি, তোমরা বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট এই নোটটা তৈরি করা হয়েছে এবং তোমাদের কিন্তু কাজে লাগবে। তোমরা ভালোভাবে দেখবে, যাদের দরকার তারা সবাই দেখবে এবং তোমাদের অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যদি তোমাদের ভালো লাগে তাহলে। তো এখানে অ্যাকুলিয়ান কালচার এবং কোর আর ফ্লেক টুলসের কিন্তু আমাদের ইনফরমেশান রয়েছে। দ্বিতীয় বলছে টুলস আর লার্জলি আনপলিশড। টুলসগুলো কী ছিল, আনপলিশড টুলস ছিল অ্যান্ড মেড ইউজিং দ্য হার্ড হ্যামার টেকনিকে কিন্তু টুলসগুলো সমস্ত কিছু তৈরি হয়েছিল। ক্লিয়ার?
তো তোমরা এই স্টোন টেকনোলজি থেকে তিনটে ইনফরমেশন তোমাদের কাছে ইম্পর্টেন্ট। এক হচ্ছে দুটো ভাগে বা দুটো টাইপের ছিল, এক হচ্ছে কোর আর ফ্লেক টুলস, দ্বিতীয় হচ্ছে হ্যান্ড এক্স আর ক্লেভলার্স, আর থার্ড বলছে এখানে হার্ড হ্যামার টেকনিক এগুলো তৈরি হয়েছিল। এবং কালচার যেটা ছিল সেটাকে কিন্তু, যে কালচারের কথা বলছে আলকিয়ান কালচারের যে ইনফরমেশন সেটাও কিন্তু এখান থেকে পাচ্ছ। দেখো তোমরা যারা ইংলিশ লেখা থেকে ভয় পাচ্ছ, দেখো ভয় পেও না, সমস্ত কিন্তু ভালো ভালো বই কিন্তু ইংলিশেই কিন্তু লেখা হয়। তো ইংলিশ লেখা তোমরা যদি এখন থেকে ফলো করো, তোমরা যে কোনো পরীক্ষা দাও, ইংলিশের যে পেপারটা সেটা কিন্তু তোমাদের এখান থেকে অনেক সুবিধা হয়ে যাবে। নেক্সট বলছে কালচারাল ফেজ বলতে দেখো আমরা এর আগে টুলস নিয়ে আলোচনা করলাম। এই টুলসের মধ্যে আমরা এই পয়েন্টটা পেয়েছিলাম মনে হচ্ছে অ্যাক্লিয়ান কালচার। তো অ্যাক্লিয়ান কালচারকে এই যে কালচারাল ফেজকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওল্ড ওয়ান কালচার, একটা হচ্ছে অ্যাক্লিয়ান কালচার। ওল্ড ওয়ান কালচার বলতে আর্লিয়েস্ট স্টোন টুলস, যেগুলো আর্লিয়েস্ট স্টোন টুলস ছিল, যেগুলো হোমো হ্যাবিলিস, আমরা কি বলেছিলাম হোমো হ্যাবিলিস কোথায় ছিল, হিউম্যান হ্যাবিলিটেশনের মধ্যে ছিল, তারা যারা ইউজ করতো সেটা হচ্ছে ওল্ড ওয়ান কালচার। এবং সিম্পল চপার্স আর ফ্লেক্স ছিল, কোনগুলো বলো তো, এইগুলো ছবি দিয়েছি, এগুলো কিন্তু চপার অথবা ফ্লেক হিসেবে ইউজ করা হতো। আর অ্যাক্লিয়ান কালচারে সেই ধরনের টুলসগুলো ব্যবহার করা হতো যেগুলো অ্যাডভান্স ছিল, অ্যাডভান্সড হোমো ইরেক্টাসরা ইউজ করতো এবং ক্যারেক্টারাইজড বাই দ্য বাইফিক্যাল টুলস লাইক হ্যান্ডেক্স অ্যান্ড ক্লেভলার্স। ঠিক আছে, এগুলো ছিল কিন্তু তার এক্সাম্পল না, তার ছবিটা কেমন দেখতে ছিল, এগুলো কিন্তু এই রকম ছবি দেখে তোমরা কিন্তু মনে রাখতে পারবে যে কীরকম ছিল। তাহলে কালচারাল ফেজে দুটো ছিল, একটা হচ্ছে ওল্ড ওয়ান, একটা হচ্ছে অ্যাক্লিয়ান। দেখো তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের অলরেডি এখানেই পড়া হয়ে যাবে। ঠিক আছে, তো ভালোভাবে তোমরা ফলো করো এই ভিডিওটা। এই সিরিজটার মধ্যে যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেটা তোমাদের প্রত্যেক পরীক্ষায় কিন্তু কাজে আসবে। দেন বলছে সাবসিস্টেন্স অ্যান্ড লাইফস্টাইল। তাদের লাইফস্টাইল কী ছিল, তারা হান্টার গ্যাদার্সের মাধ্যমে তাদের মেনলি লাইফস্টাইল ছিল। রিলাইড অন দ্য হান্টিং অ্যানিমালস করতো। স্ক্যাভেঞ্জিং অ্যান্ড গ্যাদারিং প্ল্যান্ট বেসড ফুড, তারা প্ল্যান্ট বেসড যে ফুড সেগুলোর ওপর কিন্তু তাদের লাইফস্টাইল ডিপেন্ড করতো। নোম্যাডিক লাইফস্টাইল ছিল, ফলোয়িং সিজনাল অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, মানে কোনো সিজনে কোনো অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স, মানে মেনলি তারা কী বলতো, মেনলি সিজনাল যে সমস্ত অ্যাভেলেবিলিটি তার উপরে, মানে অনেকটা বর্তমান দিনে যাযাবর আমরা বলি না, সেই যাযাবরের মতো কিছুটা লাইফস্টাইল তাদের ছিল। তারা স্মল গ্রুপসে বসবাস করতো ফর বেটার সার্ভাইভাল, কারণ সেই সময় অনেক জন্তু ছিল, তো কোনো অ্যাটাক যদি হয়ে যায় সেই জন্য স্মল গ্রুপস তাদের কিন্তু একটা ছিল। ঠিক আছে, তারপরে বলছে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন কী ছিল, অ্যাডাপ্টেড টু ডাইভার্স এনভায়রনমেন্টালস ইনক্লুডিং সাভানাস, ফরেস্ট অ্যান্ড ওপেন গ্রাসল্যান্ড। তারা এই সমস্ত জায়গায় তারা থাকতো মেনলি। দেখো সাভানাস, ফরেস্ট এবং ওপেন গ্রাসল্যান্ড এগুলো কিন্তু সমস্ত জায়গা শুনেই বুঝতে পারছো, এগুলো কিন্তু একটা সমতল ভূমি বা পাহাড় বলা ভুল, জঙ্গল, যে সমস্ত জায়গায় তারা হান্টিং করতে পারবে সেই রকম জায়গায় কিন্তু এখানে তারা বসবাস করতো। ইউজ কেভস অ্যান্ড ন্যাচারাল রকস ফর শেল্টার্স, এগুলো ছোটোবেলাতে পড়েছো। এভিডেন্স অফ দ্য কন্ট্রোলড ইউজ অফ দ্য ফায়ার, তারা কন্ট্রোলড ইউজ করতো। ঠিক আছে, মানে আগুন লেগে যেত না। কন্ট্রোল ইউজ অফ ফায়ার টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস ফেজ, মানে যখন ফেজ শেষ হচ্ছে সেই সময় তারা আগুনের ব্যবহার শেখে, কিন্তু কন্ট্রোল ইউজ ছিল, মানে সীমিত ছিল, মানে ফায়ারের ইউজটা সীমিত ছিল। এডিং অ্যান্ড কুকিং অ্যান্ড প্রোটেকশন, কিসের জন্য, এডিং ইন কুকিং অ্যান্ড প্রোটেকশন, নিজেদেরকে প্রোটেকশন এবং রান্নাবান্নার ক্ষেত্রে তারা কিন্তু আগুনের ইউজ করতো। ক্লিয়ার, আমরা অলরেডি অনেকটা কভার করে ফেলেছি লোয়ার প্যালিওলিথিক নিয়ে। এবার তারা কোথায় কোথায় বসবাস করতো, ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের হিসাবে যদি আমরা বলি সোহান ভ্যালি কোথায়, পাকিস্তান ইন্ডিয়া বর্ডার। ঠিক আছে, রিপ্রেজেন্টস দ্য সোহানিয়ান ইন্ডাস্ট্রি। ঠিক আছে, হচ্ছে পাল্লাভারাম হচ্ছে তামিলনাড়ুতে, হাংশি অ্যান্ড বাচিভাল ভ্যালিস এটা কোথায়, কর্ণাটকাতে রয়েছে, অ্যান্ড দিদওয়ানা রাজস্থানে রয়েছে। দেখো এই সমস্ত সাইটস থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে কোথায় কোথায় তারা ছিল। সোহান ভ্যালি, পাল্লাভারাম, হাংসি অ্যান্ড দিদওয়ানা, এই চারটে জায়গা ছিল আমাদের লোয়ার প্যালিওলিথিক এজের সঙ্গে রিলেটেড। দেখো আমি একবার এখানে মেনশন করে দিচ্ছি, দিস ইজ দ্য হাংসি। ঠিক আছে, এই যে আমি মার্ক করলাম, এটা হচ্ছে কর্ণাটকের কথা বলা হচ্ছে। দিদওয়ানা এটা হচ্ছে রাজস্থানের কথা বলা হচ্ছে। আর আমাদের যে দুটোর কথা বলা হয়েছে সোহান ভ্যালি আর পাল্লাভারাম। এই যে পাল্লাভারাম কোথায় বলো তো, এই পাল্লাভারাম হচ্ছে তামিলনাড়ুর এখানে, এই যে এই এরিয়াটা। ঠিক আছে, এই এরিয়াটার মধ্যে কিন্তু পাল্লাভারাম পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক কোথায় কারা ছিল।
তো এই এরিয়াটার মধ্যে পড়ে যাচ্ছে পাল্লাভারাম, এখানে হচ্ছে হাংসি কর্ণাটকে, এবং আমাদের দিদওয়ানা। সোয়ান ভ্যালি, যেটা সোয়ান ভ্যালির এখানে ম্যাপে ছবি নেই, কিন্তু সোয়ান ভ্যালি ইন্দো পাকিস্তান বর্ডারের কাছেই ছিল, তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা বলছি মিডিল প্যালিওলিথিক এজ। মিডিল প্যালিওলিথিক এজের ফিচার্স আমরা সরাসরি চলে যাচ্ছি। এটা শুরু হয়েছিল 3,85,000 বিপি, বলতে 3,85,000 বিসিই থেকে 40,000 বিসিই, ঠিক আছে। তো আগেরটা আমাদের ছিল 2 মিলিয়ন থেকে 3 লাখ, ঠিক আছে। এটা কিন্তু হলো 3,85,000 থেকে, ঠিক আছে, 40,000। কোইনসাইডেড উইথ দ্য লেটার পার্ট অফ দ্য প্লেস্টোসিন ইপক। আগেরটা শুরু হয়েছিল প্লেস্টোসিন ইপকে, এটা কিন্তু তার পরবর্তী ফেজে। বুঝতে পারছো, আমরা জিওগ্রাফির সঙ্গে কিন্তু কানেক্ট করানোর চেষ্টা করেছি, ঠিক আছে। জিওগ্রাফিতে তোমাদের যদি কোশ্চেন আসে জিওগ্রাফির সঙ্গে হিস্ট্রিকে মানে কানেক্ট করে দেয়, যে প্লেস্টোসিন ইপকে কে শুরু হয়েছিল, লোয়ার প্যালিওলিথিক এজ, এবং তারপরের প্লেস্টোসিন ইপকের পরে যে ইপকটা সেটা কে শুরু হয়েছিল, মিডিল প্যালিওলিথিক, মার্কড বাই দ্য সিগনিফিকেন্ট ক্লাইমেটিক ফ্ল্যাকচুয়েশন অ্যান্ড গ্লাসিয়েশন। মানে গ্লাসিয়েশন এবং ক্লাইমেটিক ফ্ল্যাকচুয়েশন কিন্তু এই পিরিয়ডে বা এই যে এজটা সেখানে স্টার্ট হয়েছিল বলা যায়। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো কিনা বলো? এই ডিপ স্টাডিটাই কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দরকার পড়বে। হিউম্যান এভলিউশন কী হয়েছিল, ডমিনেটেড বাই দ্য হোমোনিয়ান ডার্থিয়ানেসিস, ঠিক আছে, ইন ইউরোপ। এই হোমোনিয়ান ডার্থিয়ানেসিস এটা কোথায় পাওয়া যেত, এটা আমরা লাস্টে আলোচনা করেছি। তোমরা আমাদের এই তিনটে এজের পার্থক্য নিয়ে আলোচনা রয়েছে, সেটা দেখতে পারবে এই ভিডিওর মধ্যেই, ঠিক আছে। তো সেখানে আমরা আলোচনা করবো এটাকে নিয়ে, এখন আমরা এটাকে নিয়ে আলোচনা করছি না। আর্লি হোমোসেপিয়েন্স emerged during this period in Africa and began disappearing to the other regions. Early Homo sapiens যেটা সেটা এই সময় শুরু হয়েছিল কোথায়, আফ্রিকাতে শুরু হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। আগের দিন আমরা যেটা বলেছিলাম, গ্রেটার কগনিটিভ এবিলিটিস কম্পেয়ার টু দ্য আর্লিয়ার হোমিনিস, মানে আর্লিয়ার হোমিনিসের তুলনায় বেটার কগনিটিভ এবিলিটিস, মানে চিন্তা ভাবনা করার ক্ষমতা কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়। কারণ আমরা আগেই পড়েছিলাম যে এই হিউম্যান এভলিউশনের মধ্যে পড়েছিলাম যে আস্তে আস্তে তাদের ব্রেন সাইজ যেটা ছিল সেটা কিন্তু তাদের আস্তে আস্তে বড় হচ্ছিল, তারপরে তাদের পশ্চাৎ যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছিল। এই যে চেঞ্জেসগুলোর জন্যই কিন্তু আমরা বলতে পারি কগনিটিভ এবিলিটিসের মধ্যেও যারা চেঞ্জ লক্ষ্য করা যায়। স্টোন টুলসের মধ্যে আমরা যদি বলি, টুলস ওয়ার দ্য মোর রিফাইন্ড অ্যান্ড দ্য ডাইভার্স কম্পেয়ার টু দ্য লোয়ার প্যালিওলিথিক এজ। ডাইভার্স ছিল এবং রিফাইন্ড ছিল, মানে অনেকভাবে ফিল্টারিং ছিল, ঠিক আছে। সেই কথাই বলছে আমাদের এই রিফাইন্ডের মাধ্যমে। ল্যাভোলিস টেকনিক, আগে আমরা যে টেকনিকের নাম পেয়েছিলাম সেই টেকনিকটা একটা কালচার ছিল, অ্যাকোলিয়ান কালচার, আর এখানে পেলাম কি ল্যাভোলিস টেকনিক। ল্যাভোলিস টেকনিক হচ্ছে মিডল স্টোরেজের সঙ্গে রিলেটেড এ ডিস্টিংক্ট মেথড অফ দ্য টুল মেকিং, একটা অন্যরকম মেথড। হোয়ার ফ্লেক্স ওয়ার কেয়ারফুলি প্রিপেয়ার্ড, যেখানে ফ্লেক্স কেয়ারফুলি প্রিপেয়ার করা হতো, অ্যান্ড ডিটেলস ফ্রম দ্য প্রিপেয়ার্ড কোড, এবং প্রিপেয়ার্ড কোড থেকে ডিটাচ করা হতো। এই প্রসেসটা বলা হচ্ছে, তোমাদের এটা লাগবে না, জাস্ট শুধু এই যে নামটা আছে ল্যাভোলিস টেকনিক, এই ল্যাভোলিস টেকনিকের নামটা কিন্তু তোমাদের ক্ষেত্রে দরকার পড়বে। ওকে, দেন হচ্ছে টুলস মানে ওয়ার অফেন মেড ফ্রম দ্য বেটার কোয়ালিটি র ম্যাটেরিয়ালস লাইক ফ্লিন্ট থেকে তৈরি হতো। তো আগে আমরা কোয়ার্টজাইটের নাম শুনেছিলাম, নাম শুনেছিলাম, এখন আমরা কিন্তু ফ্লিন্ট থেকে আমরা বুঝতে পারছি যে তৈরি হওয়ার ব্যাপারটা, যে টুলস তৈরি হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু জেনে গেলাম। কালচার বলতে মাস্টেরিয়ান কালচার অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেদারল্যান্ডসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আমি কি বললাম একটু আগে তোমাদের, ইউরোপের একটা এক্সাম্পল আমরা বলেছিলাম, পরে আলোচনা করব। কোথায় হচ্ছে এই যে জায়গাটায়, এই যে নিনডারথেনেসিস, এই যে জায়গাটা, এটা কিন্তু সেই নেদারল্যান্ডের যে কালচার সেটার সঙ্গে কিন্তু রিলেটেড। ক্যারেক্টারাইজড উইথ দ্য ফ্লেক টুলস, এই ফ্লেক টুলসের সঙ্গে এর ক্যারেক্টারাইজড রয়েছে এভিডেন্স অফ দ্য ইনক্রিজড প্ল্যানিং স্কিল চেঞ্জ হয় বা ইনক্রিজড হয়, অ্যান্ড স্পেশালাইজেশন অফ দ্য টুল মেকিং স্পেশালাইজেশন লক্ষ্য করা যায়। আমাদের ফিফথ পয়েন্ট হচ্ছে সাবসিস্টেন্স অ্যান্ড লাইফস্টাইল। প্রাইমারিলি হান্টার গ্যাদার্স, এগুলো তো তাদের ছিল, উইথ এ স্ট্রঙ্গার এমফাসিস অন হান্টিংয়ের যে প্রসেস সেটাই চেঞ্জ হয়। ইউজ ট্রিপড স্পিয়ার্স অ্যান্ড কোঅর্ডিনেটেড হান্টিং স্ট্র্যাটেজিস, এগুলোর মধ্যে কিন্তু তাদের আস্তে আস্তে যে চেঞ্জেসগুলো সেগুলো লক্ষ্য করা যায়। লাইফস্টাইলের মধ্যে সেরকম ইম্পর্টেন্ট পার্ট তোমাদের লাগবে না, তাই এটাকে তোমরা একবার নিজেরাই রিড করে নেবে। শেল্টার, তারা কোথায় বসবাস করতো, কেভস, রক, এগুলো বলেছি। টেম্পোরারি শেল্টার ছিল। ইউজ অফ ফায়ার, যেটা ইম্পর্টেন্ট, কন্ট্রোল ইউজ অফ ফায়ার ওয়াজ কমন ফর কুকিং, প্রোটেকশন, এগুলো আমরা বলেছি।
ফায়ার অলসো প্লেড এ রোল অন টুল মেকিং অ্যান্ড এখানে কিন্তু টুল মেকিংয়ের জন্য অ্যান্ড শেপিং দ্য উডেন ইমপ্লিমেন্টস যেগুলো ছিল সেগুলোর কিন্তু ক্ষেত্রে কিন্তু নতুন যে ব্যবহার সেটা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার সাইটস বলতে গেলে কি, এবার সাইটস হচ্ছে নাভেসা। নেভাসা কোথায়? মহারাষ্ট্র। ঠিক আছে, ভীমবেটকা মধ্যপ্রদেশ, এটা হচ্ছে ভিভিআই। এখান থেকে কিন্তু কোশ্চেন আসা চাইছে ভীমবেটকা কোথায়, হচ্ছে নর্মদা ভ্যালি। নর্মদা ভ্যালি কোথায়? এখানে কিন্তু প্রথম ইন্ডিয়ার যদি বলা হয় ইন্ডিয়ার প্রথম কোথায় যে মানে অস্তিত্ব পাওয়া যাবে বা এভিডেন্স পাওয়া যায় সেটা হচ্ছে নর্মদা ভ্যালি। ঠিক আছে, হচ্ছে কর্নাল কেভস। কর্নাল কেভস কোথায়? অন্ধ্রপ্রদেশে। দেখো এখান থেকে কোন দুটো বেশি ইম্পর্টেন্ট, এক হচ্ছে ভীমবেটকা যেখান থেকে কোশ্চেন এসে গেছে, নর্মদা ভ্যালি এখান থেকে কোশ্চেন এসে গেছে, এটা হচ্ছে ভিভিআই। এবার তাহলে নেভাসা, নেভাসা হচ্ছে মহারাষ্ট্র এবং কর্নাল কেভস হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট থেকে গেল পরবর্তী এক্সামের জন্য। এই চারটে জায়গায় কিন্তু মিডিল প্যালিওলিথিক এজের যে নিদর্শন সেটা রয়েছে। ফিচার্স অফ দ্য আপার প্যালিওলিথিক এজ। আপার প্যালিওলিথিক এজের যে সমস্ত ফিচার্স সেগুলো নিয়ে আলোচনা করছি। এক হচ্ছে ক্রোনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক। ক্রোনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে 40,000 BCE থেকে 10,000। তাহলে আমরা অ্যাকচুয়ালি 2 মিলিয়ন থেকে কিন্তু আপ টু 10,000 BCE এই যে রেঞ্জ, এই রেঞ্জটাকে পুরো যদি বলা হয় দিস ইজ দ্য এরা অফ প্যালিওলিথিক এজ। ঠিক আছে, কোইন্সিডেড with the last glacial maximum and gradual warming toward the Holocene। তাহলে প্লেস্টোসিন থেকে হলোসিনের যে চেঞ্জ সেই চেঞ্জটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই চেঞ্জটাই কিন্তু আস্তে আস্তে কী ছিল, আগে আইস এজ ছিল, সেই আইস এজ থেকে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আমাদের কোথায় এলো, ওয়ার্মিং, মানে টেম্পারেচার যে চেঞ্জ হলো সেটা কিন্তু লক্ষ্য করা গেল। হিউম্যান এভলিউশন কী বলছে? ডমিনেটেড বাই দ্য অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যানস হোমোসেপিয়েন্স যেটার কথা বলা হয় সেটা কিন্তু এই আপার প্যালিওলিথিক এজেই কিন্তু মানুষ দেখতে পায় বা মানুষ মানে আমরা এভিডেন্স পাই সেটা কিন্তু এই আপার প্যালিওলিথিক এজে গিয়ে হয়েছিল। মার্কড বাই দ্য ডিক্লাইন অ্যান্ড দ্য ইভেনচুয়াল এক্সটেনশন অফ দ্য নেদারল্যান্ডস অ্যান্ড আদার আর্কাইক হিউম্যান সেপিয়েন্স। ঠিক আছে, এনহ্যান্সড কগনিটিভ এবিলিটিস অ্যান্ড সিম্বলিক থিঙ্কিং, এটা আমরা বুঝতে পেরে গেছি। অলরেডি কিন্তু আমাদের আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। স্টোন টেকনোলজিদের মধ্যে ব্লেড টুল ট্র্যাডিশন সেটা লক্ষ্য করা গেছে। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলছি। আর্ট অ্যান্ড সিম্বলিজমের মধ্যে কেভ আর্ট, পোর্টেবল আর্ট এগুলো লক্ষ্য করা যায়। কেভ আর্ট হচ্ছে ইমার্জেন্স অফ দ্য কেভে যে সমস্ত আর্টগুলো ছিল সেগুলোর কথাই বলছে, এবং পোর্টেবল আর্ট বলছে স্মল ফিগারিংস যেগুলো ছিল সেগুলোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে লাইফস্টাইলের কথা আমরা যদি বলা হয় সেখানে স্পেসিফিক লাইফস্টাইল, হান্টিং এবং গ্যাদারিং সেগুলো ছিল। অ্যাডভান্স টুল তারা ইউজ করা শুরু করে এবং সোশ্যাল অর্গানাইজেশন এভিডেন্স অফ দ্য অর্গানাইজড সোশ্যাল গ্রুপসের এভিডেন্স কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর বাদবাকি পয়েন্ট তোমরা রিড করে নেবে, অতটা ইম্পর্টেন্ট নয় আপার প্যালিওলিথিকের এই সমস্ত সেক্টর থেকে। শেল্টার, তারা কিন্তু সেই শেল্টার বলতে ডেভেলপমেন্ট অফ দ্য সেমি পারমানেন্ট শেল্টার্স। সেমি পারমানেন্ট, এতদিন আমরা কি দেখেছিলাম, কেভ ছিল, কেভ থেকে সেমি পারমানেন্ট কবে এলো? আপার প্যালিওলিথিকে এসে এই যে ফার্স্ট টেন্সটা সেটা দেখা গেল। কনস্ট্রাকশন অফ দ্য টেন্টস অ্যান্ড দ্য হাটস, যেখানে গেল যে টেন্টস এবং হাটসের যে ইউজ সেগুলো কিন্তু লক্ষ্য করা গেল। ওকে, দেন হচ্ছে ইউজ অফ ফায়ার ওয়াজ ওয়াইডলি ইউজ। এর আগে কি ছিল? ফায়ার ওয়াজ কন্ট্রোল ইউজ। ঠিক আছে, কন্ট্রোল ইউজ ছিল, সেখান থেকে কি হলো, সেখান থেকে যে চেঞ্জটা এলো দ্যাট ইজ ওয়াইডলি ইউজ হলো। বিভিন্ন জায়গায় টুল প্রোডাকশনের ক্ষেত্রে তো আগেই শুরু হয়েছিল এবং মেনটেনিং হ্যাবিটেবল এনভায়রনমেন্টসের জন্য সেটা কিন্তু আরও দরকার হয়ে পড়লো। এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন সেটা একবার তোমরা রিড করবে, অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আসছে সাইড যেখান থেকে খুব ভীমবেটকা মধ্যপ্রদেশে। পাটনে কোথায়? পাটনে মহারাষ্ট্রে। বেলান ভ্যালিতে দেখা গেছিলো। ঠিক আছে, বাগড় হচ্ছে মধ্যপ্রদেশে, বেলান ভ্যালি হচ্ছে উত্তরপ্রদেশে। তাহলে সোয়ান ভ্যালিতে দেখা গিয়েছিল কে? লোয়ার প্যালিওলিথিক। বেলান ভ্যালিতে আপার প্যালিওলিথিক। ঠিক আছে, এটা আর একটা কথা বলছে বেলান ভ্যালিতে ট্রানজিশন ফেজ ফ্রম মিডিল টু আপার। ঠিক আছে, এটা একবার তোমরা পড়ে নেবে যে বেলান ভ্যালিতে কী দেখা গেছিলো। দেখো এখানে যে নোট আছে সেটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট নোট কিন্তু তোমাদের জন্য আমরা রিপ্রেজেন্ট করেছি। তোমরা এই রকম নোট যদি পড়ে থাকো তাহলে অবভিয়াসলি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এইবার আমরা এবার পুরো জিনিসটা নিয়ে আলোচনা করছি যে আসল যে টাইম ফ্রেমটা বা আসল যে ঘটনাটা ঘটলো সেটাকে যদি আমরা একটা
ছোটো বা 3টে স্লাইডের মধ্যে আলোচনা করি, সেটা হচ্ছে এই যে আমরা টেবিলটা ফরম্যাটটা তৈরি করেছি সেটাই, ঠিক আছে। তো টাইম ফ্রেম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা নিয়ে আলোচনা করলাম না। হোমিনিস বলতে কী ছিল, হোমো হ্যাবিলিস এবং হোমো ইরেক্টাস, সেটা ছিল লোয়ার প্যালিওলিথিকে। নেদারল্যান্ডসে হোমোসেপিয়েন্সের যে উল্লেখ সেটা পাওয়া যায়, মডার্ন হোমোসেপিয়েন্স যেটা সেটা আপার প্যালিওলিথিকে। টুলস ছিল কোর টুলস, হ্যান্ডেক্স বলো, চপার্স বলো, এবং ফ্লেক টুলস আছে মিডিল প্যালিওলিথিকে। আর ব্লেডস যেটা এই যে এখানে কিন্তু তোমরা কিসের সঙ্গে কানেক্ট করবে, এখানে যে আমরা বললাম না অ্যাকোলিয়ান কালচার আর ব্লেডসের সময় আমরা একটা কালচারের কথা বললাম, সেই দুটো কালচারের সঙ্গে তোমরা কিন্তু রিলেট করে নেবে। স্মল স্ট্রাকচার কী বলছে, স্মল স্ট্রাকচার স্মল লস অফ গ্রুপস, মানে তারা ছোটো ছোটো গ্রুপে থাকতো, অর্গানাইজড গ্রুপস হলো, এবং স্ট্রাকচার্ড কমিউনিটিস, ঠিক আছে, সেটা কিন্তু আপার প্যালিওলিথিক হলো। ওকে, দেন হচ্ছে শেল্টার, ন্যাচারাল শেল্টার, কেভ ছিল, এখানেও কেভ ছিল, এখানে কিন্তু হার্টস চলে এলো। সেই যে চেঞ্জগুলো সেগুলো আমরা বুঝলাম। ফায়ার ইউজ, কন্ট্রোল ফায়ার ইউজ ছিল, ওয়াইড স্প্রেড হলো, কিন্তু ফায়ার সেন্ট্রাল টু লাইভ কুকিং, যদি ফায়ারকে বেশিভাবে ইউজ করা হতো সেটা কিন্তু আপার প্যালিওলিথিক। হান্টিংয়ের ক্ষেত্রে তোমরা নর্মালি বলতে পারেন, হান্টিং নর্মাল ছিল, আস্তে আস্তে অ্যাডভান্স হলো। আর্ট অ্যান্ড কালচার, নো এভিডেন্স ছিল, ঠিক আছে। আর্লি সিম্বলিক বিহেভিয়ার লাইক, ঠিক আছে, বারিয়ালস, এবং এক্ষেত্রে কিন্তু আপার প্যালিওলিথিকে কেপ পেন্টিং যে নিদর্শনগুলো সেগুলো আমরা পেয়ে গেছি। এইবার কগনিটিভ এবিলিটি চেঞ্জ হয়েছে, মাইগ্রেশন চেঞ্জ হয়েছে। ফার্স্ট মাইগ্রেশন কোথা থেকে হয়েছে, ফার্স্ট মাইগ্রেশন আউট অফ আফ্রিকা, এক্সপেনশন টু ভেরিয়াস রিজিয়ন্স, ঠিক আছে, নেদারল্যান্ড ইন ইউরোপ, ঠিক আছে। আর র্যাপিড স্প্রেড গ্লোবালি হয়েছে আপার স্টেজে, ঠিক আছে। পপুলেশন নিয়ে তোমাদের একটা যে চেঞ্জগুলো হয়েছিল সেটাকে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, যে কীভাবে হয়েছে সেটা একবার তোমরা রিড করে নেবে। এটা হলো টোটাল যে আমাদের প্যালিওলিথিক এজ, সেটাকে কিন্তু আমরা কভার করলাম। আমরা মানে প্রত্যেকটা পার্ট করে করছি, তাই হয়তো তোমাদের মনে হচ্ছে যে এত বড় না, যদি ভালোভাবে পড়ো এরকমভাবেই তোমাদের পড়তে হবে যাতে সমস্ত এক্সামে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আমরা কিন্তু ডেসক্রিপটিভ নোটও প্রোভাইড করছি, তোমাদের যদি দরকার পড়ে অবভিয়াসলি আমাদের যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে। তোমাদের এইরকম কোয়ালিটির ভালো নোট আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট ডেতে আমরা এর যে লাস্ট পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো ভিডিও আসবে, তাই তোমরা যদি এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি শেয়ার করবে, কারণ তোমাদের ভালো লাগলে কিন্তু আমরা আস্তে আস্তে আরও নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তাই এই চ্যানেলটা একটু গ্রো করার জন্য তোমাদের সহায়তা অবশ্যই দরকার, তো সেই জন্য সেইটুকুই আশা তোমাদের কাছে রাখবো। আজ এই অবধি আমরা শেষ করছি, পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমির যে ডেসক্রিপটিভ নোটস কীরকম হয় সেটা দেখো। কিছুদিন আগেই আমরা তোমাদেরকে ইকোনমিক্সের যে আমাদের ডেসক্রিপটিভ নোটস কীরকম হয় সেটা দেখিয়েছি। এখন আমরা তোমাদের সামনে শো করছি আমাদের হিস্ট্রির নোটস। এটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে স্টোন এজের একটা নোটস আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো স্টোন এজের নোটস কীরকম হয় আমরা দুটো কোশ্চেনের এখানে তোমাদেরকে শো করছি। আমাদের আরও কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে তৈরি করা রয়েছে, এখানে দুটো শো করা হচ্ছে পিডিএফ আকারে তোমাদের কাছে যেগুলো যাবে। বলেছে ডিসক্রাইব দ্য এভলিউশন অফ দ্য হিউম্যান সোসাইটি ডিউরিং দ্য স্টোন এজের সময় হিউম্যান সোসাইটি যেভাবে এভলিউশন হয়েছে সেটা সম্পর্কে, অ্যান্ড এক্সপ্লেন হাউ দিস চেঞ্জেস লেড দ্য ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন। তোমাদেরকে আগের দিন আমরা একটা হোমো ইরেক্টাস নিয়ে বুঝিয়েছিলাম, তো সেটার ওপরেই কিন্তু বেস করে এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে। তো কোশ্চেনটার জন্য আমরা এখানে ইন্ট্রোডাকশন ফার্স্টে দিয়েছি, তারপরে দিয়েছি এখান থেকে বডি পার্ট শুরু হয়েছে। আগেই আমরা তোমাদেরকে বিভিন্ন ভিডিও বানিয়ে বলেছি কীভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হয়। দেন আমরা বডি লেখার পরে আফটার দ্যাট আমরা কনক্লুশন কিন্তু কমপ্লিট করেছি। এখানে কিন্তু কনক্লুশন কমপ্লিট করেছি। এরকমভাবে আমাদের সেকেন্ডের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই কোশ্চেনগুলো আমাদের কাছে এরকমভাবে তৈরি করা হচ্ছে, এবং আমরা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে যারা ডেসক্রিপটিভ নোট নিচ্ছে আমাদের কাছ থেকে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এবার তোমরা কী করে ডেসক্রিপটিভ নোট নেবে তার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একবার মেসেজ করবে। মেসেজ করে তোমরা বলবে তোমাদের যে কোন সাবজেক্টের স্পেসিফিক দরকার। দেখো আমাদের কাছে কাস্টমাইজ রয়েছে, তো কাস্টমাইজ অপশান তোমাদের কাছে পেয়ে যাবে। তোমরা যে সাবজেক্টের দরকার, মনে করো কারো যদি হিস্ট্রি দরকার হয়, কারো যদি জিওগ্রাফি দরকার হয়, পলিটি দরকার হয়, ইকোনমিক্স দরকার, প্রত্যেকটা সাবজেক্টের ডেসক্রিপটিভ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে।
হ্যাঁ, আমরা 10 মান্থের একটা ডিউরেশনের মাধ্যমে এই কোর্সগুলো তোমাদেরকে প্রোভাইড করব। সমস্ত কিছু তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে এবং নতুন আমরা যে ভিডিও আনবো তার মাধ্যমে আমরা জানাবো আমরা কীভাবে তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা যদি ওভারঅল সব সাবজেক্টের অল সাবজেক্টের জন্য যদি চাও সেরকম প্রোভাইড করা হবে, যেরকম তোমরা চাইবে সেরকমভাবেই আমাদের কাছে অপশান রয়েছে। তোমরা শুধু মেসেজ করো, একবার মেসেজ করে বলো, আমরা একদম লো কস্টে দেওয়ার চেষ্টা করছি। কারণ দেখো, প্রত্যেক স্টুডেন্টই এখন দরকার নোটস, এবং তারা কিন্তু আস্তে আস্তে পরীক্ষা এগিয়ে আসছে। এবার থেকে পরীক্ষা ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে এবং নোটস যদি খুব বেশি দামে হয়ে যায় তাহলে অনেক মানুষই অ্যাফোর্ড করতে পারবে না। আর যেহেতু এডুকেশন যদি খুব অ্যাফোর্ডেবিলিটি যদি খুব বেশি হয়ে যায় মানুষের কাছে, মানে এক কথায় বলতে গেলে মানুষ যদি অ্যাক্সেসই না করতে পারে, তাহলে এত বড় একটা এক্সামের পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে যাবে। ঠিক আছে, তো আমরা সেই হিসাব করেই আমাদের যে নোটের দামও রেখেছি খুবই কম রাখা হয়েছে এবং খুবই অল্প রাখা হয়েছে। ঠিক আছে, তোমাদের সামনে সমস্ত কিছু ডিসকাস করা হবে। যদি তোমরা নিতে চাও অবভিয়াসলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ইনফরমেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো।